নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সাপ্তাহিক অনুষ্ঠান ব্যবসায় বাঙালি। এই অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহে কোনো না কোনো বাঙালি উদ্যমী ব্যবসায়ীকে নিয়ে আসছি, যারা নিজের প্রচেষ্টায় নিজের ব্যবসাকে দাঁড় করিয়েছেন। এবং এটা নিয়ে আসার কারণ একটাই, যে এনাদের দেখে যাতে বাকি বাঙালিরা ব্যবসায় নামে, শুধু চাকরি করার ঝোঁক ছেড়ে দিয়ে বাঙালিরা যাতে উদ্যমী হয়, সেই কারণেই এই অনুষ্ঠান। গত সপ্তাহের অনুষ্ঠান আপনাদের সবার পছন্দ হয়েছিল, ধন্যবাদ আপনাদের। তবে আজকে আমরা কিন্তু এক অন্যরকম ব্যবসায়ীর কাছে এসেছি, মান্নাবাবু। তিনি কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসায়ীর থেকেও বড় টেকনিশিয়ান। এই কারণে বলছি, বাঙালি জীবনে ইলেকট্রনিক্স গ্যাজেটসের প্রভাব প্রচুর। সে মোবাইল ফোন থেকে শুরু করে টেপ রেকর্ডার, রেকর্ড প্লেয়ার, অধুনা সিডি প্লেয়ার, ব্লুরে প্লেয়ার, যাই বলুন না কেন, ক্যামেরা বাঙালির ঘরে ঘরে। এবং এইগুলো থাকলেই সেগুলো খারাপ হবে, এবং খারাপ হয়ে যাওয়ার পর আমরা দুশ্চিন্তায় পড়ে যাই যে কোথায় গেলে ঠিকঠাক সারানো হবে, ঠিকঠাক দামে ঠিকঠাক জিনিস দিয়ে আমরা তাদের সহায়তা পাব। এটা নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তা মানুষের। বেশিরভাগ বাঙালি চাঁদনি মার্কেট চেনেন, কিন্তু চাঁদনি মার্কেটের বাইরেও ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রচুর বাঙালি, যারা কিন্তু নিজের উদ্যোগে এই নিজেদের টেকনিশিয়ান গুণাবলীকে কাজে লাগিয়ে আজকে নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। এরকমই একজন মানুষের সাথে আজ আলাপ করাবো। তিনি আমাদের সকলের প্রিয় মান্নাবাবু। নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আমার সব প্রিয় বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। খুলেই এসছে, দেখুন বন্ধুরা, 2066A। টেক বাংলা টিউটোরিয়াল ইউটিউবের নাম আপনারা সকলেই শুনেছেন। যারা শোনেননি তারা এক্ষুনি সার্চ করে নিতে পারেন। টেক বাংলা টিউটোরিয়াল নামে একটি ইউটিউব চ্যানেলও চালান, যেখানে তিনি হাতে কলমে মানুষকে শেখান যে কিভাবে ইলেকট্রনিক গ্যাজেটস ঠিক করতে হয়। মানুষ অনেক ক্ষেত্রেই বাড়িতে বসে করে নিতে পারেন, যেখানে আটকে যান তার জন্য মান্নাবাবু আছেন। মান্নাবাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার। আপনার হঠাৎ এই ইলেকট্রনিক্সের উপর আগ্রহ কবে থেকে জন্মালো? অ্যাকচুয়ালি স্যার, আমার বাবা ছিলেন একই প্রফেশনে। আচ্ছা। তো বাবাকে দেখে প্রথমে হাতে খড়ি, বাবার কাছ থেকেই। বাবা সেই ভাল্ব যে টিউব দিয়ে সব অ্যাম্পলিফায়ার বলুন, টিভি তখন বাবা করতেন। তো বাবার ইচ্ছা ছিল যে আমাকে হাত দিতে দিত না, যে তুমি আগে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর তুমি আসবে। তো বাবা মারা গেছেন 2005-এ। তো বাবার স্বপ্ন পূরণ, আমি আশা করি বাবার স্বপ্ন পূরণটা করতে পেরেছি। আর দীর্ঘ এত বছর ধরে 30-32 বছর হয়ে গেল। তো নানান রকম সেট, দেশি বিদেশি সেট দেখে দেখে একটা লোকের তো ধারণা তৈরি হয়েই যায়। তারপরে আমি একটা সবাইকে অনুরোধ করব, যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়ছেন, তারা যেন থিওরিটিক্যালটা একটু জানতে হবে। ওই হাতে কলমে কাজ শিখে, ওই কলমে যে কথাটা, ওইটাকে কিন্তু জোর দিতে হবে। হাতে ঠিক আছে, কিন্তু কলমে অর্থাৎ তাকে থিওরিটিক্যাল পড়াশোনা করতে হবে। এই পড়াশোনাটার সঙ্গে যদি প্র্যাকটিক্যালটা কেউ চালিয়ে যান, আমি কেন, আমার থেকে অনেক বড় হতে পারবে তারা, এবং আমি সেটা চাই। আপনি কি ধরনের ইলেকট্রনিক সামগ্রী রিপেয়ার করেন? আমি দেখুন, এমনিতে তো অ্যাম্পলিফায়ার ছোটোবেলা থেকেই আমার ইচ্ছে। অ্যাম্পলিফায়ার, ডেক, যখন সোনোডাইন আসলো, তখন সোনোডাইন কেনার মতো অনেকের কাছেই কিন্তু পয়সা ছিল না। আর তখন আমিও ক্লাস 10 কি 11-এ পড়ি। তখন আমি ভাবলাম যে গাড়ির টেপ লোকে খুব ভালোবাসে, গাড়ির টেপে তো খুব ভালো আওয়াজ হয়। তখন আমার সেই সময়কার ধারণা যে গাড়ির টেপের যে সার্কিট থাকে, সেই আইসি দিয়ে কেননা আমি একটা ডেক বানাবো, না বানাতে পারি, বানাবো, এবং সেটা হচ্ছে লো কস্টিং হবে,
যেটা সাধারণ যারা হচ্ছে মিউজিক লাভার তাদের বাড়িতে বাড়িতে যেন ডেক বাজতে থাকে আর কি। সেই থেকে কিন্তু আমার পথ চলা। তারপরে হচ্ছে ওই হাতে কলমে, বারবার আমি বলছি কলমে জোর দিতে হবে, হাতেও জোর দিতে হবে। না, আপনি ধরুন এই ডেক ছাড়া মানে হ্যাঁ, অ্যাম্পলিফায়ার ডেক ডেক ছাড়া ছাড়া এলইডি টিভি, এলসিডি টিভি, ক্যামেরা, মোবাইল ফোন, যে কোনো ইলেকট্রনিক্স। আজকে আমি স্যাটেলাইট নিয়ে বিভিন্ন, আমার বাড়িতে এতগুলো সেটটপ বক্স আছে, আমি কোনো পয়সাই খরচা করি না, সমস্ত বিনা পয়সা দিই। কারণ বিভিন্ন স্যাটেলাইটে এরকম অনেক ফ্রি চ্যানেল আছে যেগুলোকে ট্র্যাক করতে হয়, ট্র্যাক করলে পরে আপনি সেগুলোকে আপনি দেখতে পাবেন। মানে আপনি সেরকম সেট টপ বক্স বানিয়ে দিতে পারবেন আমাদের দর্শকদের? হ্যাঁ, সেরকম কিরকম set-top কস্টিং box পড়ে সেই পাওয়া- সেট টপ বক্সে? আর এমনি সাধারণ যাদের ধরুন এমন কিছু রিমোট এরিয়া মানে গ্রাম আছে যেখানে এখনও কেবিল লাইন যায়নি, সেখানে আমাদের ভারত সরকার থেকে ডিডি ফ্রি ডিশ বলে একটা গ্রুপ আছে, অনেকগুলো চ্যানেল ওরা দেখায়। তো সেই রকম সেট আপ নিতে গেলে আপনার 1000 টাকার ভেতরেই হয়ে যাবে এবং তাতে কি- সারা জীবন ফ্রি। মানে তার থেকে শুধু ফ্রি টু এয়ার চ্যানেল পাওয়া যাবে? পাওয়া যাবে এবং কোনো রকমই কোনো পয়সা খরচা করতে হবে না। না, আর যেগুলো পে চ্যানেল সেগুলো পাওয়া যাবে না? না, পে চ্যানেল কিছু পাবে না। পে চ্যানেল পাবে এখন একটা আমরা করছি না, যেটা হচ্ছে যাদের বাড়িতে ইন্টারনেট আছে, একটু হাই স্পিডের ইন্টারনেট, তারা ইন্টারনেট ব্যবহার করে কিন্তু ওই সেট টপ বক্স দিয়েই পে চ্যানেলগুলোকে দেখতে পাবে। মানে সেক্ষেত্রে আলাদা পে করতে হবে না? আলাদা channel? কোনো পে করতে হবে না, শুধু ইন্টারনেট ব্যবহার করলেই হবে। বাহ। আর এমনি এছাড়াও আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বিদেশি কোম্পানির সেটও রয়েছে, সোনোডাইন ছাড়াও। এখানে কি কি কোম্পানির কাজ করেন আপনি আমি মূলত? দেখুন, আমাকে কাস্টমারে যখন ফোন করে আমাকে মডেল নাম্বার বলতে চায় যে সোনোডাইন বা নাকামিচি বা সনি, ডেনন, ইয়ামাহা, হারমান কার্ডেন, তখন যখন বলতে আসে তখন আমি বললাম যে আমাকে বলে লাভ নেই, কী ফল্ট বলবো। কারণ আমার কাছে সোনোডাইনও যা, ডেননও তা, যে কোনো বিদেশি অ্যাম্পলিফায়ার, দেশি অ্যাম্পলিফায়ার, যে থিওরিটিক্যাল বেসিকটা যে জানবে তার কাছে সব অ্যাম্পলিফায়ার সমান এবং সব মডেল নাম্বারে সমান। অনেকে- বেসিকটা খুব ভালো করে জানতে হবে। অনেকের মান্নাবাবু আমি দেখেছি বাড়িতে ক্যাসেট প্লেয়ার পড়ে আছে, কিন্তু ক্যাসেট সেকশনটা খারাপ হওয়ার জন্য সে ক্যাসেটটা বাজাতে পারে না। এক্ষেত্রে কি আপনি ক্যাসেট প্লেয়ারের ক্যাসেট সেকশন ঠিকঠাক করে দিতে পারেন? হ্যাঁ, এটা 90%ই সম্ভব। অনেক সময় কি হয়, ক্যাসেটের কিছু রাবার জাতীয় এবং টিউব জাতীয় কিছু জিনিস থাকে, যেহেতু এদের প্রোডাকশান সব বন্ধ হয়ে গেছে, তো খুব কষ্টে কালেকশন করতে হয়। যদি পেয়ে যাই তাহলে হয়ে থাকে, তবে আমার কাছ থেকে এখনও যা মানে হচ্ছে 95% রেডি করে দিতে পারছি। রেকর্ড প্লেয়ারের ক্ষেত্রে কি হ্যাঁ, করেন? রেকর্ড প্লেয়ারের ক্ষেত্রে সেম ঘটনা। পুলি বলুন, অনেক রেকর্ড প্লেয়ার হয় যেগুলো হচ্ছে বেল্ট ড্রিভেন, তো সেই সময় বেল্ট পাওয়া যায় না। আমি নিজেও বিদেশে যাই বা বিদেশ থেকে কালেকশন করে যদি বেল্ট পেয়ে যাই হয়ে যায়। আর কার্টিজ, পিন, এই সব কিছু স্টকে রাখতেও হয়। মানে হয়তো আপনার বছরে মানে 2 বছর আপনি স্টকে রেখেছেন, তারপর হয়তো একটা বিক্রি হলো, কিন্তু আপনি তাতে বেশি আপনি মুনাফা করতে পারছেন না, কিন্তু আপনি আপনার সঙ্গে সেই কাস্টমারের সঙ্গে যে রিলেশনশিপটা তৈরি হলো একটা, মানে সেটা পয়সা দিয়েও কেনা যাবে না। ঠিক কথা। যে সেই ভদ্রলোকের পড়েছিল, আপনি সেটা ঠিক করে দিতে পারলেন, সেও আনন্দিত হলো এবং আপনিও আনন্দিত হলেন, মানে যে করছেন আর কি, যে না আমার জিনিসটা ইউজও হলো এবং আমি ঠিক জিনিসটাই নিয়েছিলাম, আজকে আমার লাগলো। হয়তো জিনিসটা পড়েই থাকলো, মানে 1 বছর পড়ে থাকলো, তার হয়তো ইনভেস্ট হয়েছিল, কিন্তু কাজে লাগবেই আপনার। আপনার এখন তো ইউএসবি পেন ড্রাইভের যুগ, ইন্টারনেটের যুগ, সেক্ষেত্রে আপনি কি এরকম কোনো চিন্তা ভাবনা করছেন নিজস্ব ব্র্যান্ডের কিছু ইন্টারনেট, ইউএসবি ইত্যাদি বা ব্লুটুথ দিয়ে চালানোর মতন কোনো? এইগুলো তো এমনি মার্কেটেও আসে, আমরাও করছি, অনেক বছর ধরেই করছি, আজকে প্রায় 20 বছর ধরে ধরুন ব্লুটুথ বেরিয়ে গেছে। তো যারা অ্যাকচুয়ালি মিউজিক লাভার, আমি আশা করি তারাও নিজেরা জানেন, এটা আমার নতুন করে বলার কিছু নেই। মানে ব্লুটুথের দিয়ে শোনা, মানে ব্লুটুথ যখন ট্রান্সমিট করছে, তো সেই গান শোনা আর রেকর্ড প্লেয়ার বা সিডি বা ক্যাসেটের গান শোনা আকাশ পাতাল তফাৎ। তো আজকালকার জেনারেশনে আমি মানে ভুল বা ধরছি না, কারণ কি আপনি একটা রেকর্ড পাবেন না যার কাছে ওল্ড স্টকে ছিল, বা আপনি নতুন একটা ক্যাসেটও পাবেন না যার কাছে ওল্ড স্টকে ছিল। তারা সেগুলোকে নতুন করে সারিয়ে আবার শুনছেন, সেটা আলাদা কথা, কিন্তু ওই না হলে ভালো গান, পুরোনো গান শুনতে গেলে যদি রেকর্ড বা ক্যাসেট না থেকে থাকে, তাহলে লাস্টে আপনাকে ব্লুটুথেই যেতে হবে। তা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি তো এই ধরনের ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে, প্রায় 30 বছর হয়ে গেল। এখন নতুন ছেলেমেয়েরা যদি এই কাজ করতে চায়, আপনি তাদের কিভাবে হেল্প করতে পারবেন? আমি সব ধরনের হেল্প করতে নিশ্চয়ই প্রস্তুত আছি, কিন্তু আমি ওই একটাই কথা বলবো,
আমি নিজে কিছু বিটেকদের পড়াই, ফাইনাল ইয়ারে প্রজেক্টের ব্যাপারে পড়াই। তো তারা সাধারণত ইলেকট্রনিক্স পড়ার পরে কেউ ব্যাংকে চাকরি করছেন, কেউ অন্য একটা সরকারি চাকরিতে চলে গেল, কেউ সফটওয়্যার লেভেলে চলে গেল। কিন্তু আমাদের এই সফটওয়্যার বা হার্ডওয়্যার লেভেলে দুটোই একসঙ্গে যদি আসতে চায়, ওই একটাই কথা, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। ফিজিক্সটাকে খুব ভালো করে জানতে হবে, বিশেষ করে যেটা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পার্টটা, ফিজিক্সটাকে খুব ভালো করে জানতে হবে। তার সঙ্গে যদি সে ইলেকট্রনিক্সটাকে জানে, তাহলে তো আমার মনে হয় তাকে রোগা খুব মুশকিল। ফিউচার কীরকম এই ব্যবসায় এলে তার রোজগার কেমন হতে পারে? খুব ভালো, একদম মানে একজন যদি ভালো ইঞ্জিনিয়ার, সে মাসে গেলে যা রোজগার করবে, সে ঘরে বসে তার নিজস্ব স্বাধীনতায়, মানে এখন আমার একটু গাড়ি চালিয়ে মানে চালিয়ে একটু বেরিয়ে আসতে ইচ্ছা হচ্ছে, বা একটু গল্প করতে ইচ্ছা মানে হচ্ছে। 10টা 5টার চাকরি নয়। হ্যাঁ, 10টা 5টা একদম ঠিক বলেছেন স্যার, 10টা 5টার চাকরি একদমই না, স্বাধীন। এবং তার মানে কোম্পানিতে যা তিনি স্যালারি পাবেন, তার থেকে কোনো অংশ সে ঘরে বসেই। মোটামুটি ধরুন একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার কোনো একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করলেও তার 30-35 হাজার টাকা বেতন হয়, আর বড় কোম্পানিতে চাকরি করলে 1-1.5 লাখ টাকাও বেতন হয়। একদম একদম। সেক্ষেত্রে কেউ যদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ার পর যদি সে নিজের ব্যবসা করতে চায়, তার মোটামুটি লাখখানেক টাকার উপরে রোজগার হওয়ার সম্ভাবনা আছে যদি ঠিকঠাক কাজ করে। একদম একদম আরামসে হয়ে যাবে যদি সত্যিকারে সে প্রথমত তাকে নিজেকে খুব অনেস্ট হতে হবে, লোককে ঠকানো চলবে না। দ্বিতীয়ত ঠিক জায়গায় যেখান থেকে সে কাঁচা মাল অর্থাৎ যেসব স্পেয়ার পার্টস কিনছে ঠিক জায়গায় কিনতে হবে। এরকম চাঁদনি চকে খুব ভালো দোকানও আছে, আমাদের কলকাতার চাঁদনি চক বলছি, ভালো দোকানও আছে, খারাপ দোকানও আছে। যারা ঠকাবার জন্য বসে আছে সেখানে যদি সে প্রথমেই এন্ট্রি হয়ে যায়, যে কন্ডেন্সার একটার দাম, আমি একটা উদাহরণ দিচ্ছি, 5 টাকা, সে কিনে নিয়ে আসলো 25 টাকায়, সেও ঠকছে, কাস্টমাররাও ঠকছে। তাকে এটাকেও স্টাডি করতে হবে, মার্কেট স্টাডি। দিল্লিতে কোথায় পাওয়া যায়, চায়নাতে কোথায় পাওয়া যায়। এই মুহূর্তে ইলেকট্রনিক্সের পুরো জগৎটাই রাজ করতে হচ্ছে চায়না। চায়না থেকে আমাদের ভারতবর্ষে আসছে ফার্স্ট দিল্লিতে, দিল্লি থেকে আসছে আমাদের চাঁদনি চক বা ইত্যাদি নানান রকম জায়গায় লোকাল মার্কেটে। তো সেই পারচেসিংটাও খুব ভালো করে দেখতে হয় যে আমি কোথা থেকে পারচেস করছি। আমিও ঠকছি, আমি ঠকলে কিন্তু আমার কাস্টমারও ঠকছে ন্যাচারালি। আবার একটা জিজ্ঞাসা করি, এবং সেখানে আমার প্রফিটও কমছে। একদম তাই না। এবার আপনাকে বলি, আপনি এলসিডি টিভিও সারান। এলসিডি টিভির আমি একটা তৈরিও করি, এলসিডি অ্যাসেম্বলিও করি। এলসিডি টিভির একটা সমস্যা দেখা দেয়, ওই আপনার ভার্টিক্যাল বা হরিজন্টাল লাইন চলে আসছে। মানে যারা একটু প্রথম দিকে টিভি কিনেছেন, প্রথম দিকের টিভিগুলোতে এই সমস্যা প্রচুর। তো সেইগুলো রিপেয়ার আপনি করে দেন বা শিখিয়ে দেন লোককে? 50-50 চান্স থাকে এইখানে। আমি এই মুহূর্তে আমার একটা ওয়ার্কশপ আছে, তো ওয়ার্কশপে আজকে আপনারা আমার রেসিডেন্সেই এসছেন আর কি। তো রেসিডেন্সটাও আমার একটা ছোটোখাটো ওয়ার্কশপ হয়ে গেছে। তো ওয়ার্কশপে আমি দেখাতে পারতাম একটা এলসিডি পুরো স্ক্রিনে নিচে সার্কিট অন বোর্ড, কব ওইটাকে বলে। তো ওর মতো ফিল্ম টাইপের খুব সরু, থিন, একদম থিন কিছু কানেকশান হয়ে থাকে। তো ওই কানেকশানে ওই রুটগুলো যদি কোনো সময় কেটে যায়, তাহলে কিন্তু ওই সমস্যাটা হয় ভার্টিক্যালি, নাহলে হরিজন্টালি দেখা যেতে পারে। তো এইটা অনেক সময় যদি পাওয়া যায় মার্কেটে তো রিপেয়ারেবল। অনেক সময় ওই কাটিংটা যেখান থেকে ভেঙে গেছে, ওই তারটা ছিঁড়ে গেছে, সেইটা যদি বোঝা যায় যে এইখানে হয়ে গেছে, তখন সেটা যদি খুব সূক্ষ্মভাবে কাজ করা যায়, তখন ওটা কিন্তু রিপেয়ারেবল হয়ে যায়। আচ্ছা, মানে টেলিভিশনের মোটামুটি যাবতীয় সমস্যা রিপেয়ার করা যায়, ফেলে দিতে হবে না। একদম। আচ্ছা, আপনার তো এ তো গেল ইলেকট্রনিক্সের, টেলিভিশন এবং ডেক বা অ্যাম্পলিফায়ার এইসব ইত্যাদি গেল। সিডি প্লেয়ার অনেকের বাড়িতে খারাপ হয়ে পড়ে আছে। হ্যাঁ, সেগুলো একটাই সমস্যা, ওই লেন্সেরই ম্যাক্সিমাম প্রবলেম হয়। এবার এই অপটিক্যাল ডিভাইসটা আমি ওই সেম কালেক্ট করে থাকি। এবার বছরে হয়তো 5টা লেগে গেলে আমাকে 10টা কালেক্ট করে রাখতে হবে। এগুলো আবার খারাপও বেরিয়ে যায়। এমন মানে না যে এগুলো যে ইলেকট্রনিক্স জিনিস এমন যে এক হাতে কেনো, এক হাতে পয়সা দাও, এবারে যে খারাপ বেরোলেও তোমার, ভালো বেরোলেও তোমার। এবার ভালোটাই বেরোয় সাধারণত। তো সেক্ষেত্রে ওই লেন্সের সমস্যা যদি থেকে থাকে, লেন্স যদি পাওয়া যায় আরামসে। আমিও বেশ কিছু মানে যেগুলো সাধারণত আমাদের এলজি, স্যামসাং, সনি, ফিলিপস এগুলো চলে, তো ইত্যাদি এইসব সেটের লেন্সগুলো আমি সাধারণত তুলে রাখি, যেগুলো কমন লেন্স। তো যাদের খারাপ হয় তারা ওনারা আসেন, আমি সার্ভিস দিই এবং তারা সার্ভিস পাচ্ছেন না। আপনার টেলিভিশনের ক্ষেত্রে গেল, মোবাইলের ফোনে আসি। মোবাইল ফোনে প্রচুর সমস্যা হয়। ধরুন জলে ভিজে গেল, বা কোনো কারণে ডিসপ্লে চলে গেল, বা ধরুন ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে।
সেক্ষেত্রে এগুলো কি রিপেয়ার করা সম্ভব? এক্ষেত্রে আমি সবাইকে একটাই কথা বলতে চাই যে একটা ফোন যদি সে অ্যান্ড্রয়েড ফোন হোক বা নর্মাল সুইচ মানে এমনি ফোন হোক আর কি, তো জলে পড়ে গেলে যদি সেই ফোনের ব্যাটারি খোলা সম্ভব হয় তাহলে সঙ্গে সঙ্গে আগে ব্যাটারিটা খুলবে। এবং সে অনেকে আমি দেখেছি জলে পড়ে গেছে তারপর অন হচ্ছে কিনা বারবার সে চেষ্টা করছে, এই চেষ্টাটা একদম যেন না করে। সঙ্গে সঙ্গে যদি ব্যাটারি খুলতে পারেন তো খুব ভালো, ব্যাটারি সিম খুলে নিল, খুলে নিয়ে বাড়িতে যদি হেয়ার ড্রায়ারও থেকে থাকে, হেয়ার ড্রায়ার দিয়ে যদি ওপেন অবস্থায় তাকে একটু শোকাবার চেষ্টা করে, কিছুক্ষণ খুব অল্প রোদে যদি শোকাবার চেষ্টা করে, আর তাছাড়া কাছাকাছি যদি কোনো সার্ভিস সেন্টার থাকে খুব দ্রুত যতটা তাড়াতাড়ি সম্ভব সেখানে যদি যাওয়া যায় তাহলে কিন্তু সেটা সলভ হয়ে যায়। অনেকে চালের ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখে, এইগুলো একদম ভুল ধারণা। প্রথমেই আমি বলছি স্যার ব্যাটারি খুলে নিতে হবে, ব্যাটারিটা খুলতে হবে, সিম খুলে নিতে হবে। না এখন তো অনেক ফোনে ব্যাটারি খোলাই যায় না। হ্যাঁ তখন তো আমি বলছি তখন তো ওইটা সম্ভব না, তখন ওই কিছুটা ধরুন এই এটা মোবাইল ফোন কোথায় গেল, মোবাইল ফোনটা এই মোবাইল ফোন কিছুটা প্রথমে কভারটাকে খুলে ফেলতে হবে, আচ্ছা, জলে পড়ে যাওয়ার পরে। তারপরে এটা ব্যাটারি নন রিমুভেবল, তো যেখানে মাইক্রোফোন বলুন স্পিকার বলুন এখান দিয়ে সমস্ত হোল করা আছে, হোলগুলো এই হোলগুলো আছে, এখান থেকে জল বেরোবার পসিবিলিটি আছে, তখন এইভাবে ওকে ঝাঁকাতে হবে যতটা পাবে। আচ্ছা, দিয়ে তাড়াতাড়ি করে আমাদের মতো বা কাছাকাছি কোনো টেকনিশিয়ানের ভালো টেকনিশিয়ানের কাছে যেতে হবে, দিলেই হয়ে যাবে। এবার একটু ক্যামেরা প্রসঙ্গে আসি। ডিজিটাল ক্যামেরা খারাপ হয় প্রচুর, আগে যেমন যে ফিল্ম ক্যামেরা ছিল তার তুলনায় ডিজিটাল ক্যামেরা কেনার 2-3 বছরের মধ্যে খারাপ। বেশি বলে হ্যাঁ, তো ডিজিটাল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা এগুলো আপনি রিপেয়ার করেন? একদম 100% করি। ডিজিটাল ক্যামেরা বেসিক্যালি খুব কমই খারাপ হয়। অনেকে একটা ভুল করে কি, ব্যাটারি যারা রেগুলার ইউজ করেন না তারা কি করে ওই লিথিয়াম ব্যাটারি ভেতরে রেখে দিয়ে ক্যামেরার মধ্যে রেখে দিয়ে এবার 2 মাস 3 মাস ভুলেই গেল, তারপর কোথাও হঠাৎ বেড়াতে যাবেন মনে পড়লো যে আমার আজকে এটা দরকার, তখন আবার ওই ব্যাটারি খুলে চার্জ করলো। ওই লিথিয়াম ব্যাটারি হোক এমনি ব্যাটারি হোক বা নিকেল ক্যাডমিয়াম হোক বা যাই ব্যাটারি হোক, ওখান থেকে কিছু কেমিক্যাল আপনার বেরোবে দীর্ঘদিন পরে থাকে। আচ্ছা, এবং সেটাই ক্যামেরার নষ্ট হওয়ার কিন্তু মূল কারণ। রিমোটের ক্ষেত্রেও এটা হয়? রিমোটের ক্ষেত্রেও সেম হয় স্যার। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এয়ার কন্ডিশন গরমকালে চলে, চলার পর ভুলে গেল, ওই মানে রিমোট খারাপ হয়ে যায়, মানে সেক্ষেত্রে কি ওই রিমোট ব্যাটারি খুলে রাখতে হবে, এসির রিমোটের ব্যাটারি মানে যে কোনো ব্যাটারি ইউজ না হলে খুলে রাখুন। এবং কালকে আপনি ক্যামেরা ইউজ করবেন, আজকে মনে করে ভালো করে ফার্স্ট ক্লাস করে চার্জ করে নিন, করার পরে আপনি ইউজ করুন। আচ্ছা, মোবাইল ফোনের একটা কথা আছে, সেটা হচ্ছে যে ব্যাটারি 15% 10% না হলে চার্জ করা উচিত না। বারবার চার্জ করলে কি মোবাইল ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? এটা সব ব্যাটারির ক্ষেত্রেই সমান। প্রত্যেকটা ব্যাটারি একটা সাইকেলিং থাকে, যে একটা ব্যাটারি আমি কত সাইকেল তাকে অর্থাৎ কতবার আমি তাকে চার্জ করতে পারবো, সেটা ব্যাটারির কম্পোজিশন অর্থাৎ ব্যাটারি যে কোম্পানি বানাচ্ছে তার কম্পোজিশনের উপরে ডিপেন্ড করবে যে সেটা কত ভালো ব্যাটারি। যত ভালো ব্যাটারি হবে ততবার তাকে বেশি চার্জ করা যাবে, মানে চার্জ করা যাবে আর কি। তো একটা ধরুন সাধারণত একটা ফোনের ব্যাটারি এরকম যদি একটা ফোন হয়, আজকালকার যেসব ফোন চলছে, এইটা 5000 থেকে 6000 হচ্ছে সাইকেলিং আছে। আচ্ছা, বেশ। তো এইবার যদি আমি দেখলাম যে আমার একটু চার্জ কমে গেছে, তো আমি 50% চার্জ আছে বা 55% চার্জ আছে, আমি চার্জে দিয়ে দিলাম, আমি কিন্তু মাইনাস একটা জায়গায় চলে গেলাম। কোথায়? আপনার 5000 থেকে 1 কমে গেল, 1 কমে গেল। আবার চার্জ দিলে 5000 থেকে 2 কমলো, মানে এইভাবে কমতে থাকবে। আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার এই ব্যাটারি এত সাইকেল আছে। প্রত্যেকটা সে আজকালকার ইভি আপনার গাড়িগুলোতেও সাইকেল বলুন আর স্কুটি বলুন বা গাড়ি বলুন, যাই বলুন, এই ব্যাটারির কনসেপ্টটা একদম সেম। মানে তার মানে যে আপনার ব্যাটারিকে বারবার চার্জ করা যাবে না, একেবারে একদম না, একদম ডিসচার্জ হোক বা 5%। আমি তো বলবো ফুল চার্জও করতে না। আচ্ছা, ফুল চার্জও করতে না, 100% চার্জ 100% মোটেও না। মানে আমরা যেমন ভরা পেটে একদম খেয়ে নিলাম, আমরা যেমন একটু খুব মনে হয় ইজি ফিল করি না, খুব বেশি যতটা খিদে আসে ততটাই খেয়ে নিলাম, আমার মনে খুব একটা ইজি ফিল হয় না। তার থেকে একটু দেখবেন কম খেলে বেশ একটু চঞ্চনে ভাবটা বেশি থাকে। সেই রকমই একটা আমি ছোট্ট উদাহরণ দিয়ে বললাম, এটা ফিজিক্স কেমিস্ট্রি দুটোই ব্যাপার আছে এর ভেতরে। তো একটু ব্যাটারি কম যদি চার্জ থাকে 90 থেকে 95%, তো আপনি খুলে নিন।
অনেকের অভ্যেস আছে মানে যে সারা রাত চার্জ দিয়ে শুয়ে পড়লো এরকম। হ্যাঁ, সারা রাত চার্জ দিয়ে শুয়ে পড়ে, এটা কি করা উচিত না? এখন না, এখন কিছু কিছু মোবাইল বেরিয়েছে এবং চার্জার বেরিয়েছে যেগুলো হচ্ছে সত্যিকারের অটো কাট হয়, আচ্ছা, একদম পুরো অটো কাট মানে হয়ে 100% হয়ে গেলে কাট হয়ে যাবে। কাট হয়ে যাবে। কিন্তু কিছু কিছু মোবাইলে এখনও আছে যে 100% হয়ে গেলে আপনার মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছে যে 100%, কিন্তু আপনি যদি অ্যাম্পিয়ার মিটার দিয়ে ওই চার্জিংটাকে দেখেন, দেখবেন কিছু না কিছু অ্যাম্পিয়ার উঠে আছে, অর্থাৎ চার্জ তখনও নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা কথা বলছিলাম মান্নাবাবুর সাথে, যিনি নিজে একজন টেকনিশিয়ান এবং হাতে কলমে কাজ শেখানোর জন্য রাজি আছেন। যারা মান্নাবাবুর কাছে কাজ শিখে নিজের ব্যবসা করতে চান তারা আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারবেন, আমরা নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। মান্নাবাবু আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। উনিও আমাদের মতন খানিকটা বাঙালি প্রেমী, বাঙালি ছেলেমেয়েরা এই ধরনের কাজ করতে চাইলে উনি খুব হাসি মুখে শেখাবেন। এবং শুধু তাই না, যদি আপনার বাড়িতে কোনো গ্যাজেটস খারাপ হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা মান্নাবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মান্নাবাবুর নাম্বার সরাসরি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন মান্নাবাবুর নাম্বার, এবং সরাসরি কথা বলে আপনারা চলে আসতে পারবেন। এটা হচ্ছে টালিগঞ্জের বাঁশদ্রোণী এলাকায়। বাঁশদ্রোণী এলাকায় এলে গাছতলা বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। সেই গাছতলা থেকে ডান হাতে ঢুকলে রাইফেল ক্লাবের মাঠ, সেই রাইফেল ক্লাবের মাঠের কাছে এসে মান্নাবাবুর কথা বললে আপনাকে বাড়ি পর্যন্ত লোক পৌঁছে দেবে। আমাদের সাথে হয়েছে। আমরা একটু দেখিয়ে নিই, এই যে সেটটা আপনারা দেখছেন, এই সেটটা আমার বহু পুরনো সেট, আমার কিশোরবেলায় কেনা সেট, মানে আজ থেকে ধরুন 35 বছর বা 30 বছর আগে কিনেছিলাম। এই সেটটা ড্যামেজ হয়ে পড়েছিল। ড্যামেজ মানে সেটটা আমরা ইউজ করতাম না। এখানে ক্যাসেট ছিল, ক্যাসেটটা খারাপ হয়ে গেছিলো, চলছিল না, অ্যাম্প্লিফায়ারে আওয়াজ আসছিল না। মান্নাবাবুকে দিলাম যেটা হবে, উনি বললেন আমি একেবারে নতুন করে দেবো। আমি বললাম যে দেখুন ক্যাসেট তো আর নেই, তাই আপনি আমাকে এখানে ব্লুটুথ করে দিন। উনি ব্লুটুথ ইউএসবি করে দিলেন এবং এটা সম্পূর্ণটা সারিয়ে দিলেন। এবং কত খরচ পড়েছে আমি বলবো না, তবে আমার যা বাজেট ছিল তার অর্ধেকেরও অর্ধেক খরচে তিনি এটা বানিয়ে দিয়েছেন। ধন্যবাদ মান্নাবাবু আমাদের সাথে এইভাবে কথা বলার জন্য। নমস্কার। আপনারা মান্নাবাবুর ইউটিউব চ্যানেলটা দেখতে ভুলবেন না, যেখানে উনি হাতে কলমে কাজ দেখান। টেক বাংলা বলে যে চ্যানেলটি আছে, টেক বাংলা বাই ডিজিসফট। হ্যাঁ, টেক বাংলা বাই ডিজিসফট। যদি খুঁজে না পান, আমরা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, সেই লিঙ্কে গেলে আপনারা এই চ্যানেলটি দেখতে পাবেন এবং নিজেরাই হাতে কলমে অনেক কাজ করে নিতে পারবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।